অনেস্টলি স্পিকিং, আপনার ওকিনাওয়া থেকে হোক্কাইডো পর্যন্ত জাপানে বর্তমান ভ্যাকেন্সি আছে 1 কোটি। 1 কোটি ভ্যাকেন্সি আছে, লোক নাই কে। একটা লোককে যদি বলা হয় তোমার জাপান যাইতে এই কিছু পয়সা লাগবে, 4 লাখ লাগবে বা 5 লাখ লাগবে, হোয়াট এভার ইট ইজ, সে কিন্তু তোমার ভাষা শিখতে হবে এই মিনিমাম N5 বা N4। তখনই সে প্রস্তাব দেয় যে আমি ভাষা শিখবো না, আপনাদেরকে আরও 2 লাখ টাকা বেশি দিব। ভাষা শেখা ছাড়া কীভাবে নেওয়া যায় সেটা একটু দেখেন। বাংলাদেশি ওয়ার্কারদের বা বাংলাদেশি মানুষদের সেলফ কনফিডেন্স নাই। জাপানের সাথে জেনারেল ওয়ার্কার নিয়ে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি হয় 2005-এর জুলাই মাসে। খালেদা জিয়া, তখনকার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া আসছিলেন, উনি চুক্তি করেন জিটকুর সাথে। তো এটা ছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জির আন্ডারে ছিল এটা 5-6 বছর। পরবর্তী 2009-এ হাসিনা সরকার আসার পর এটা প্রাইভেট সেক্টরে খুলে দেয়। তো এখানেও বহুত মেকানিজম করতে হয়েছে, ভেরি ইজি ছিল না ব্যাপারটা। তো যাই হোক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন ছিল, এর আন্ডারে 7 বছরের লোক আসছিল মাত্র 5 জন। তো তারপরে 2010 থেকে কন্টিনিউ লোক আসতেছে এবং আমার মাধ্যমে প্রথম টেকনিক্যাল ইন্টার্নিং, যেটা ট্রেনিং বিষয় TTIP বলে, এর মাধ্যমে লোক আসে। তো মেন সমস্যা হচ্ছে আমার আন্ডারে যত লোক আসছে এর 90% বা 95% লোকজনই পলায় গেছিল। কেন পলায় গেছিল তার মেন কারণ হচ্ছে টেকনিক্যাল ইন্টার্নির মাধ্যমে আসলে বেতনটা পায় কম, আর বাইরে গিয়া তারা পলাইলে ওই বেতন পায় প্রায় 2 গুণ বা 3 গুণ। এটা হচ্ছে মেন প্রবলেম। কিন্তু যদিও তাদের সাথে প্রমিস করা ছিল যে তোমরা এই বেতন পাবা, সেই বেতনের বেশি তারা পেয়েছে, তারপরে পলাইছে, ওরা লোভ সামলাইতে পারে নাই। তো তারা চিন্তা করছে আমরা বিষয় পাই বা না পাই, পলায় যদি 2-3 বছর কাজ করতে পারি 3 গুণ বেতন পাবো, আমরা পরে চলে যাবো। তো তারা কেউ এখনো আছে, কেউ চলে গেছে, হোয়াট এভার ইট ইজ। তো ম্যান পাওয়ারের মেন প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের জন্য যেটা বাধা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। বাংলাদেশি ওয়ার্কারদের বা বাংলাদেশি মানুষদের সেলফ কনফিডেন্স নাই। আমি ভাষা শিখে কী করব যদি না যাইতে পারি, এই জন্য ভাষাটা ঠিকমতো শিখে না। সেটা অন্যান্য দেশের বেলায় টোটালি ডিফারেন্ট, যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপালে এখানে 2.5 লক্ষ বা 3 লক্ষ বা 4 লক্ষ লোক হবে এরকম। আর ভিয়েতনামে প্রতি বছরই আসে 4 লাখ করে লোক এখানে, যেগুলা অর্ডিনারি ওয়ার্কার। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসে অর্ডিনারি ওয়ার্কার, আমি স্টুডেন্টদের বা ইঞ্জিনিয়ারদের কথা বলতেছি না, মাত্র কয়েকশো, হাতে গোনা কয়েকশো আসে। আর এটা একটা বিশাল মার্কেট জাপান। আমাদের মেজর প্রবলেম হয়েছে যেটা বললাম, নাম্বার 1 সেলফ কনফিডেন্স নাই আমাদের। দ্বিতীয় প্রবলেম হচ্ছে অনেক সময় COE, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি হওয়ার পরেও বাংলাদেশে যে জাপান এমবিসি আছে সেখান থেকে ভিসা রিজেক্ট করে। এই রিজেক্ট করে কারা? ওখানে যে লোকাল বাংলাদেশি কাজ করে, এরা সর্বোচ্চ ডিস্টার্ব করে যাতে ঘুষ ছাড়া একটা লোক ভিসা না পায়। এটা সরকারকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই সমস্যাটা যদি সমাধান হয় তাহলে অনেকটাই ভালো হবে আমাদের জন্য, এবং প্রচুর লোক আসতে পারবে উইদাউট এনি হ্যাসেল। একটা লোককে যদি বলা হয় তোমার জাপান যাইতে এই কিছু পয়সা লাগবে, 4 লাখ লাগবে বা 5 লাখ লাগবে, হোয়াট এভার ইট ইজ, সে কিন্তু তোমার ভাষা শিখতে হবে এই মিনিমাম N5 বা N4। তখনই সে প্রস্তাব দেয় যে আমি ভাষা শিখবো না, আপনাদেরকে আরও 2 লাখ টাকা বেশি দিব। ভাষা শেখা ছাড়া কীভাবে নেওয়া যায় সেটা একটু দেখেন। তো যেটা বললাম, এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। আমাদের দেশের লোকের সেলফ কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। অনেকেই জিজ্ঞেস করে আমি ভাষা শিখলাম 2 মাস 3 মাস 4 মাস, তারপর যদি না যেতে পারি, আরে না যেতে পারলে কি দুনিয়া কিয়ামত শুরু হবে না? তুমি মারা যাবা না? সব কিছু শেষ হয়ে যাবে? ভাষা শিখো, এটা নতুন জিনিস। সেই জিনিসটা আপনাদের উদ্বুদ্ধ করতে হবে, ওদের ইন্সপায়ার করতে হবে, যাতে ওদের মধ্যে এই কনফিডেন্সটা গ্রো আপ হয়। তারা যদি জাপানে আসতে চায়, নাম্বার 1 তাদের ভাষা শিখতেই হবে। আর এমন না যে ভাষা এটা 5 বছর শিখতে হবে, 2 বছর, এটা ম্যাটার অফ 2-3-4 মান্থস ম্যাক্সিমাম। একটা লোক 200 ঘন্টা যদি ভাষা শিখে, তার লেভেল হয় N4, 200 থেকে 240 ঘন্টা। N4 শিখলে এখানে অ্যাভেলেবল কাজ আছে। অনেস্টলি স্পিকিং, আপনার ওকিনাওয়া থেকে হোক্কাইডো পর্যন্ত জাপানে বর্তমান ভ্যাকেন্সি আছে 1 কোটি। 1 কোটি ভ্যাকেন্সি আছে, লোক নাই কে। অনেক শিল্প, অনেক ইন্ডাস্ট্রি, অনেক কিছু দিনের পর দিন বন্ধ হয়ে যাইতেছে ডিউ টু কজ অফ লেবার শর্টেজ। ওই
কিউশ এরিয়া, নাগাসাকি, কুমামোতো, ওইটা, ওই সমস্ত এলাকাতে তো অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এমনকি এই এগ্রিকালচার সেক্টর আছে। ওনার শ্বশুর জাপানিজ, ওনার প্রচুর জমি আছে। আগে যে ছিল চাষাবাদ হইতো, আমি এই 10, 15, 20 বছর আগেও দেখতাম ধানে খ্যাত, সরিষা খ্যাত, অমক খ্যাত, ভেজিটেবল, এই শত শত বিঘা, ওগুলো টোটাল এখন 100% ভ্যাকেন্ট পড়ে আছে। গাছ জমায় গেছে, বিভিন্ন আগাছা জমায় গেছে। কেন? ডিউ টু কজ অফ লেবার শর্টেজ। তাদের কোনো নেই, ওগুলো চাষাবাদ করার কোনো উপায় নেই। তো ওকিনাওয়া থেকে হোক্কাইডো থেকে যদি আপনি কাউন্ট করেন, এই কিছুদিন আগে পেপারেও লিখছে যে 10 মিলিয়ন ভ্যাকেন্সি আছে। এটা 100% ট্রু, কারণ এই ইনফরমেশন আমার কাছে আছে আরও 8-10 বছর আগে থেকে। আর যা লোকজন দেখেন টোকিও এলাকায়, এই সমস্ত এলাকায় গ্রামে যাবেন, 10টা বাড়ির মধ্যে 2টা বাড়িতে 2 বুড়ি বসবাস করে বা বুড়িরা, আর 8টায় ভ্যাকেন্ট পড়ে আছে, কোনো লোক নাই, লোক নাই তাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।